আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখব। প্রশ্নে কি বলা আছে? এই যে ছোট্ট এক লাইনের একটি উদ্দীপক 1 যোগ 2 যোগ 3 যোগ এরকমই n-তম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের এই যে সিরিজ দেওয়া আছে এই লাইনের উপর ভিত্তি করে আমাদের অ্যালগরিদম লিখতে হবে এবং সি প্রোগ্রাম লিখতে হবে। অনেক সহজ একটি প্রশ্ন কিন্তু। তো আমরা উদ্দীপকের আলোকে এই গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিতে হয়। ক এবং খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তাহলে আমরা এখানে ক এবং খ আগে উত্তর লিখি। তো প্রথমে ক নাম্বার বলছে ভার্চুয়াল মেমোরি কি? তো ভার্চুয়াল মেমোরি হচ্ছে এই একসঙ্গে যখন আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করি তখন কম্পিউটারের র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজন মতো হার্ড ডিস্কের কিছু জায়গা ব্যবহার করে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। মেমোরি মানে কি? কম্পিউটারের জায়গা, স্থান যেখানে তথ্য সংরক্ষিত থাকে। তাহলে সেই তথ্য সংরক্ষণ করার সময় একসঙ্গে যখন অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করা হয় তখন কম্পিউটার কি করে, র্যাম কি করে, নিজের মেমোরি ব্যবহার করার পাশাপাশি হার্ড ডিস্কের কিছু মেমোরি ব্যবহার করে। তো এইটাই হচ্ছে মূলত ভার্চুয়াল মেমোরি। অর্থাৎ কম্পিউটারের র্যাম যখন র্যামের অংশ ব্যবহার করার পাশাপাশি হার্ড ডিস্কের কিছু অংশ ব্যবহার করে, এই যে অংশটুকুকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, এবার আসি উদ্দীপকে। আবার খ নম্বরে বলছি স্থায়ী এবং অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য লিখো। তো স্থায়ী এবং অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য যদি আমরা লিখতে চাই, স্থায়ী হচ্ছে রম, রিড অনলি মেমোরি, আর অস্থায়ী হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরির পার্থক্য আমরা একটা কাজ করতে পারি, ছকে গিয়ে অঙ্কন করতে পারি। এই যে আমি সময় সেভ করার জন্য আগে থেকে লিখে দিলাম, সময় সেভ করার জন্য। এখন আমি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। অস্থায়ী মেমোরি বৈশিষ্ট্য এখানে লিখব, স্থায়ী মেমোরির বৈশিষ্ট্য এখানে লিখব। তো অস্থায়ী মেমোরি হচ্ছে কম্পিউটারের র্যাম, র্যাম হলো অস্থায়ী মেমোরি, র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম হচ্ছে স্থায়ী মেমোরি, রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আচ্ছা, এবার অস্থায়ী মেমোরির বৈশিষ্ট্য কি? অস্থায়ী মেমোরিতে থাকা তথ্য পড়া যায়, লেখা যায় এবং মুছে ফেলা যায়, পরিবর্তন করা যায়। র্যামে থাকা তথ্য আমরা পড়ে লেখে আবার নতুন করে লিখতে পারি, আবার মুছে ফেলতে পারি। বাট স্থায়ী মেমোরির মধ্যে শুধুমাত্র পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না, মোছাও যায় না। সেজন্য বলা হচ্ছে রিড অনলি মেমোরি। খালি রিড করা যায়, পড়া যায় শুধুমাত্র, এটি পরিবর্তন করা যায় না, মোছাও যায় না। আচ্ছা, এবার আসি অস্থায়ী মেমোরি দুই ধরনের, এস র্যাম আর ডি র্যাম। আর স্থায়ী মেমোরি 4 ধরনের হতে পারে, প্রম, তারপরে এম রম, ই প্রম, ই প্রম। এগুলি হচ্ছে স্থায়ী মেমোরির প্রকারভেদের মধ্যে পড়ে। এছাড়াও আবার অস্থায়ী মেমোরিকে প্রাইমারি মেমোরি নামে পরিচিত। অস্থায়ী মেমোরিকে প্রাইমারি মেমোরি বলা হয়, ক্যাশ মেমোরি বলা হয়। আর স্থায়ী মেমোরিকে ফার্মওয়্যার বলা হয় এবং এটি মাইক্রো কন্ট্রোলার হিসেবে কাজ করে। মাইক্রো কন্ট্রোলার মানে আমরা যখন বিশেষ করে এই আমার ল্যাবে শিক্ষার্থীরা রোবট তৈরি করা প্র্যাকটিস করে, তো সেখানে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। আচ্ছা, এইভাবে আমরা স্থায়ী মেমোরি অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য লিখতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারের জন্য উদ্দীপকের গ নাম্বারে বলেছিল 1 + 2 + 3 n পর্যন্ত যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো। তো অ্যালগরিদম হচ্ছে আমরা একটা প্রোগ্রামের কোন ধাপে কী করবো তার ধারাবাহিক বর্ণনা। তো অ্যালগরিদমের শুরুতে আমরা কী লিখবো মনে আছে? প্রোগ্রাম শুরু করি। ধাপ 1, ধাপ 2 ইনপুট হিসেবে n এর মান আমরা গ্রহণ করব। ইনপুট হিসেবে n-তম সংখ্যা পর্যন্ত যেহেতু আমাদের যোগফল নির্ণয় করতে হবে, তাহলে লিখব ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি।
এরপরে আমরা কি করব, এইখানে ইনিশিয়াল করে দিব। কি ইনিশিয়াল করে দিব, আমরা একটি কাউন্টার ভেরিয়েবল হিসেবে যদি আয় নিই তাহলে লিখবো আয় সমান 1, আর যোগ করে যোগফলটা যদি সামের মধ্যে রাখি তাহলে লিখবো সাম সমান 0। এই দুটো জিনিস দ্বারা আমরা এখানে ইনিশিয়াল করে দিব। ধরি আয় সমান 1। আয় সমান 1 কেন লিখবো, এই যে 1 দিয়ে শুরু হয়েছে, সেজন্য আয়কে আমরা কাউন্টার ভেরিয়েবল হিসেবে গ্রহণ করেছি। আয় কাউন্ট করা শুরু করবে কত থেকে, 1 থেকে, সেজন্য লিখলাম আয় সমান 1। আর যোগ আমরা যোগ করে করে এগুলো যোগ করে করে সামের মধ্যে রাখবো। যোগফল মানে সাম, তো যোগ সব কিছু যোগ করার আগে সামের মান কিন্তু 0 করতে হবে। যেমন আমি যদি একটা বক্সের মধ্যে যোগ করে করে কোনো কিছু রাখি তাহলে আগে এই বক্স খালি করতে হবে, তারপরে যোগ করা শুরু করতে হবে, সেজন্য সাম সমান 0 ইনিশিয়াল করে দিব। আচ্ছা, এবার এরপরে আমরা একটি শর্ত যাচাই করব। কি শর্ত যাচাই করব, আমরা একটা শর্ত যুক্ত করে দিব যে মিস্টার আই, আপনি n তম সংখ্যা পর্যন্ত আপনার n এর মান আপনার সমান যতক্ষণ না হবে ততক্ষণ আপনি কাজটা করবেন। যেমন 1 দ্বারা শুরু করবে যোগফল, আমি n এর মান যদি 40 লিখি তাহলে এক সময় বাড়তে 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 আয়ের মান বাড়তে বাড়তে এই 40 পর্যন্ত যে যোগ করে থেমে যাবে। তো 40 পর্যন্ত যোগ করে যে থেমে যাবে তার জন্য আমরা এখানে একটি শর্ত যুক্ত করব। কি শর্ত যুক্ত করব, সেটা যে এইটা আই লেস দেন ইকুয়াল টু n, অর্থাৎ আয়ের মান যতক্ষণ n এর চেয়ে ছোট হবে বা n এর সমান হবে ততক্ষণ দুইটা কাজ করবে। একটা কাজ করবে 5 নম্বরে যোগফল নির্ণয় করবে, এই 5 নম্বর ধাপে আমি কিছুক্ষণ পর দেখাবো। আর আরেকটা কাজ করবে 6 নম্বরে ওই আয়ের মানে 1 করে বৃদ্ধি করবে। এই যে লক্ষ্য করি, এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ 5 নম্বর ধাপে যে যোগফল নির্ণয় করবে। কিভাবে, আয়ের মান সামের মান 0 ছিল, 0 সাথে 1 যোগ করবে, যোগ করে কন্ডিশন যাচাই করবে, দেখবে কন্ডিশন সত্য, মানে কি আয়ের মান ছোট। আবার সেই 1 যোগফলের সাথে 2 যোগ করবে, 2 এর সাথে 3 যোগ করবে, 3 এর সাথে 4 যোগ করবে, 4 এর সাথে 5 যোগ করবে, এরকম বারবার সামের সাথে আয়ের মান যোগ করবে, এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে। এবং যোগ করার পাশাপাশি আয়ের মান আবার 1 করে বৃদ্ধি করবে। কেন 1 করে বৃদ্ধি করবে, এই যে 1 এর সাথে 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করে 3, 3 এর সাথে 1 যোগ করে 4, 4 এর সাথে 1 যোগ করে 5, 5 এর সাথে 1 যোগ করে 6, এরকম 1 1 করে বৃদ্ধি করবে। সেটাও আমরা এখানে নির্ধারণ করে দিব যে আই সমান i প্লাস 1, এটা কাউন্টার আপডেট করে নেবে। আচ্ছা, এটা নির্ধারণ করার পরে আবার 4 নং ধাপে ফিরে যাবে, অর্থাৎ আয়ের মান তো 1 দিয়ে শুরু হয়েছে, 1 এর সাথে 1 যোগ করে 2 হবে, 2 নিয়ে কন্ডিশন যাচাই করবে, সত্য হলে আবার এই 2টা ধাপ সম্পন্ন করবে, সম্পূর্ণ করে আয়ের মান আবার 1 বৃদ্ধি করবে, 2 এর সাথে 1 যোগ করে 3 হবে, 3 নিয়ে আবার এখানে ফিরে যাবে, যে বারবার কাজটা ঘুরে ঘুরে করবে কম্পাইলার। এবং যখন দেখবে যে n এর চেয়ে আয়ের মান বড় হয়ে গেছে, মানে বাড়তে 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 আমি যদি 40 পর্যন্ত যোগ করি, মানে কি n এর মান যদি 40 দিই 40তম সংখ্যা পর্যন্ত যোগ করবে। এখন এই আয়ের মান 1 করে বৃদ্ধি করতে 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 যখন 40 পার হয়ে 41 হবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা। যখনই এই কন্ডিশন মিথ্যা হবে তখন যোগ করা শেষ। তখন কি করবে, এই যে অন্যথায় 7 নং ধাপে যে প্রোগ্রাম শেষ করে দিবে। এই যে 7 নং ধাপে কি বলেছে, সামের মান প্রিন্ট করবে, মানে কি যোগফল শেষ, এখন যোগফলের মান প্রিন্ট করবে, তারপর প্রোগ্রাম শেষ করবে। এইভাবে আমরা এই অ্যালগরিদম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বছর এই পরীক্ষায় বলেছে অ্যালগরিদম দিয়েছে, তাই না, এই সিরিজের আলোকে। এখন আমাদের যদি বলে এই সিরিজের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, তাহলে আমরা এই অ্যালগরিদম দেখে ডান দিকে আমি ফ্লোচার্টটা অঙ্কন করে দেখাচ্ছি। যদিও ফ্লোচার্ট পরীক্ষায় করতে বলেনি, পরীক্ষায় কিন্তু উত্তরের জন্য এইটুকু লিখলেই যথেষ্ট। আমি ফ্লোচার্টটা বাড়তি দেখাচ্ছি। এরপরেও কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করবে যে ফ্লোচার্ট তো আঁকতে বলেনি, আপনি আঁকলেন কেন, দেখি আমি কমেন্টসে দেখে লক্ষ্য করে। সেই জন্য আমি বারবার বলছি যে এটাই উত্তরের অংশ কিন্তু আমাদের অ্যালগরিদম, বাট ফ্লোচার্টটা আমি বোঝানোর জন্য, শেখানোর জন্য আমি দেখাচ্ছি। এটার থেকে যদি ফ্লোচার্ট অঙ্কন করি, প্রোগ্রাম শুরু করি, এই প্রতীক স্টার্ট লিখবো, আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। ইনপুট প্রতীক লিখবো, ইনপুটের প্রতীকের মধ্যে লিখবো ইনপুট n, তারপরে এটা ধরার জন্য আমরা এখানে আয়তাকার প্রতীক ব্যবহার করে লিখবো i সমান 1 সাম সমান 0। তারপর এখানে কন্ডিশনটা যাচাই করার জন্য, শর্ত যাচাই করার জন্য আমরা এই সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করব। এর মধ্যে লিখবো এই শর্তটা, এই শর্ত যদি সত্য হয় নিচে এসে এই 2টা কাজ সম্পন্ন করবে, আর যদি মিথ্যা হয় ওদিকে চলে যাবে, দি প্রোগ্রাম শেষ করে দিবে। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে 5 আর 6 মানে কি, এই 5 নম্বরে এই ধাপটা করবে, যোগফল নির্ণয় করবে আয়তাকার প্রতীকের মধ্যে।
তারপরে আয়ের মান 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করার পরে 4 নং ধাপে ফিরে যাবে, এখান থেকে 4 নং ধাপে ফিরে যাবে, ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে, সত্য হলে এই 2টা ধাপ সম্পন্ন করবে, সম্পন্ন হলে আবার এখানে ফিরে যাবে, বারবার ঘুরে ঘুরে এই লুপের কাজটা সম্পন্ন হবে। করতে 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 যখন যোগফল নির্ণয় শেষ, তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। কেন মিথ্যা হবে? এনের চেয়ে যখন আয়ের মান বড় হবে তখন এই কন্ডিশন মিথ্যা। তখন কম্পাইলার বুঝতে পারবে যে এনের মান যত পর্যন্ত যোগ করতে বলেছে আমার তার চেয়ে বেশি, মানে কি ওই পর্যন্ত যোগ করা হয়ে গেছে, তখন নো হবে কন্ডিশন। এখানে প্রোগ্রাম এই সামের মান প্রিন্ট করবে এইখানে, প্রিন্ট করে এই প্রোগ্রাম শেষ করবে এইখানে। আমরা ইচ্ছে করলে এটা এদিকেও আঁকতে পারতাম, আমি ওদিকে অঙ্কন করেছি, কারণ ম্যাক্সিমাম বইতে ওদিকে অঙ্কন করেছি, সেই জন্য এটা আমি এক্সট্রা, এইটুকু কিন্তু এক্সট্রা উত্তরের অংশ না, আমি বুঝিয়ে দিয়েছি। কেননা পরবর্তীতে আবার যদি এইটা আসে, এই বছর এই প্রশ্ন এসেছে, পরের বার যদি ঘুরিয়ে দেয় প্রশ্ন, যদি ওইটা আসে, সেজন্য আমি এটি শিখিয়ে দিলাম। এইভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। এবার আসি সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম, ওই যে সিরিজের সি প্রোগ্রাম আমরা এখানে লিখবো। এই যে প্রশ্নে আবার আসি, উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো। সি প্রোগ্রাম অনেক শিক্ষার্থী কিন্তু সি প্রোগ্রাম দেখে একটু ভয় পায়, অনেক শিক্ষার্থী। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, ক্লাসে যখন পড়াই তখন খেয়াল করেছি শিক্ষার্থীরা এই সি প্রোগ্রামটাকে ভয় পায়। তো আমি কিন্তু সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করা হতে পারে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তাই না? কিন্তু আমি সবচেয়ে সহজভাবে ফর লুপটার ব্যবহার দেখাবো। ফর লুপ গঠন সহজ, সেজন্য ফর লুপ ব্যবহার করে আমরা এটা সমাধান করব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n তম সিরিজ পর্যন্ত যোগফল নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ। সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হবে মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখে তারা অবশ্যই পারো। তারপরে বলছি, আমরা প্রথমে একটি হেডার ফাইল সংযুক্ত করব। ইনক্লুড, এই যে ইনক্লুড, এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। ইনক্লুড কি ইনক্লুড করবে? এখানে একটি হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, যাকে সংক্ষেপে বলা হয় stdio। এটা কিন্তু স্টুডিও না, এটা হচ্ছে stdio। খেয়াল রাখবো, stdio এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই লাইনের পরে আমরা এই মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু হবে। তারপরে এখানে আমরা লিখবো ওপেনিং কার্লি ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা এইখানে ভেরিয়েবল ঘোষণা করব। তো ভেরিয়েবল ঘোষণা করার আগে আমাদের একটি ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামের কিছু সংরক্ষিত ওয়ার্ড, যেগুলি এক এক অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি যদি এই সিরিজটি লক্ষ্য করি 1 2 3, এগুলি কিন্তু পূর্ণ সংখ্যা ডেটা, ইন্টিজার ডেটা। ইন্টিজার ডেটা ব্যবহার করার জন্য আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব। এই কিওয়ার্ডটাকে কেউ বলে আইএনটি, কেউ বলে ইন্ট। যা বলি সমস্যা নেই, লেখার সময় ঠিক লিখলেই হবে। এবং এইখানে এই আইএনটি কিওয়ার্ড ব্যবহার করার পরে একটি স্পেস দিয়ে আমরা এইখানে ভেরিয়েবল ঘোষণা করব। ভেরিয়েবল কি কি ঘোষণা করব? এই লাইনটার নাম কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। ভেরিয়েবল ঘোষণা করবে এখানে 3টা মুখ্য ভেরিয়েবল, যেটা ইনপুট হিসেবে আমরা এন ব্যবহার করব। ইনপুট এন হচ্ছে এখানে আমাদের ইনপুট ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবল নিব, এই যে 1 থেকে শুরু করে একজন বসে বসে কাউন্ট করবে, গুনবে। ওই যে আমরা অ্যালগরিদমে লিখলাম না আই, তো আয়ের মান আমরা নির্ধারণ করে দিব i = 1। তাহলে আমরা আইটাও এখানে ভেরিয়েবল হিসেবে লিখব। আর আরেকটা ভেরিয়েবল নিব, যোগ করে করে আমাদের একটা পাত্র লাগবে যার মধ্যে যোগফল রাখবে। তো তার জন্য আমরা এস নিতে পারি, সাম নিতে পারি, টোটাল নিতে পারি, সমস্যা নেই। তো আমি লিখছি, লক্ষ্য করি, প্রথমে লিখব এন ইনপুট ভেরিয়েবল, আই কাউন্টার ভেরিয়েবল, সাম। সাম হচ্ছে আমাদের এখানে যোগফল রাখার জন্য আউটপুট ভেরিয়েবল এখানে আমরা ব্যবহার করেছি। তবে একটা কথা, সামের মান কিন্তু আমরা এখানে ইনিশিয়াল করে দিলাম, আইডেন্টিফাই করে দিলাম। কেন 0 লিখেছি সামের মান, তা না অনেক শিক্ষার্থী তো প্রশ্ন করতে পারে। আমি যদি কোনো পাত্রের মধ্যে কোনো কিছু যোগ করে করে রাখি, তাহলে আগে পাত্রটা খালি করতে হবে, পাত্র শূন্য করতে হবে। সেই জন্য সাম = 0 লিখেছি। আচ্ছা, ঠিক এর পরের লাইনে আমরা ইউজারের কাছ থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য একটি মেসেজ প্রিন্ট করব। তার জন্য এখানে লিখব প্রিন্ট এফ ফাংশন। আচ্ছা, প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন এবং এটি একটি লাইব্রেরি ফাংশন। প্রিন্ট এফের মধ্যে আমরা যেটি লিখব, এখানে প্যারান্থিসিস ব্যবহার করে
এর মধ্যে যে আমরা প্যারামিটার পাস করবো অথবা যেটি লিখবো সেটাই কিন্তু আমরা আউটপুটে দেখতে পাবো, কারণ প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। আমি মনে করি যে এইটা লিখতে চাই, ইন্টার ভ্যালু অফ এন, এই লাইনটা লিখতে চাই। আমি মনে করি প্রোগ্রামটা রান করলে আমি এই লাইনটা দেখতে পাবো। এখানে কিন্তু ইচ্ছে মতো লিখতে পারতাম। আমি সংক্ষেপে লিখেছি ইন্টার ভ্যালু অফ এন, মানে এনের মান দিই। এই মেসেজটা আমি প্রোগ্রামটা রান করলে দেখতে চাই, ইউজারকে দেখাতে চাই, সেজন্য এটা লিখলাম ডাবল কটের মধ্যে এবং শেষে সেমিকোলন হবে। আচ্ছা, এইবার এখন ইউজার যে এনের মানটা ইনপুট দিবে, তো সে ইনপুটটা কোথা থেকে দিবে? কিবোর্ড ব্যবহার করে, কম্পিউটার বলি, ল্যাপটপ বলি, কিবোর্ড ব্যবহার করে দিবে, তাই না? তো কিবোর্ড থেকে যখন এনের মানটা ইনপুট দিবে, সে এনের মানটা ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়া। এখন কিবোর্ড থেকে কী ধরনের তথ্য ইনপুট নেবে? এই যে আইএনডি মানে কি? পূর্ণ সংখ্যা ডেটা। আর পূর্ণ সংখ্যা ডেটার জন্য স্ক্যানএফের পাশে আমাদের একটি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d ব্যবহার করব। একবার %d লিখেছি। এখন অনেকের মনে হতে পারে এখানে যতগুলি থাকে ততবার %d লিখি, অন্যান্য প্রোগ্রামে দেখি, যেমন 3টি সংখ্যা 2টা সংখ্যার যোগফল নির্ণয়ের সময়। বাট এইখানে তো 2টা, তাহলে একবার লিখলাম কেন? কারণ হচ্ছে আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব যে আয় সমান 1, সেজন্য এখানে আয়টা ভেরিয়েবল হিসেবে আসবে না। কিন্তু আমরা ইনপুট দিব কার মান? এনের মান। তাই এনের মান এখানে ইনপুট দেওয়ার জন্য এন যেহেতু একটি মাত্র ভেরিয়েবল, তাই এখানে %d একবার লিখেছি। এবং যার জন্য %d লিখলাম সেটাকে পাশে লিখব অ্যান্ড এন দিয়ে। %d লিখেছি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য, এবং পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে স্ক্যানএফ কী করবে? ইনপুট নিয়ে এর মধ্যে রাখবে, পাশে যার নাম লিখবো তার মধ্যে রাখবে। কার নাম লিখবো? এন এর নাম। অর্থাৎ এটা হচ্ছে %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে ব্যবহার করেছি, এবং কমা অ্যান্ড ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল হচ্ছে এন। প্রত্যেকটা শেষে আবার সেমিকোলন দিয়েছি, একটু খেয়াল রাখবো। ইনপুট অংশ শেষ। এইবার আমরা যে ফর লুপ ব্যবহার করব। যোগফলের সিরিজটা আমরা কি কোনো যদি বলে যে যোগফল সিরিজের সি প্রোগ্রাম লিখো, তাহলে আমাদের সহজ হচ্ছে ফর লুপ ব্যবহার। ফর লুপের ব্যবহার করে লিখি। ফর লুপের গঠনটা মনে আছে? ফর লুপ নিয়ে কিন্তু ইতিপূর্বে অনেক ক্লাস নিয়েছি আমি। তো ফর লুপের গঠনে প্রথমে লিখব ফর হচ্ছে লুপ, তারপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থিসিস দিব। ফর লুপ এটার মধ্যে লম্বা অংশের মধ্যে ব্র্যাকেট দিব, এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় প্যারান্থিসিস। এই ফর লুপের 3টা অংশ। প্রথমে আমরা ইনিশিয়াল করে দিব যে মিস্টার আই, অনেক আপনি বসে থেকেছেন, এখন কিছু কাজ করেন। আই কি কাজ করবে? আই 1 থেকে কাউন্ট করা শুরু করবে, তাই লিখবো আই সমান 1, যেটা প্রথমে দেওয়া থাকবে। আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, তারপর সেমিকোলন দিব। এরপরে মাঝখানে কন্ডিশন, আয়ের মান 1 ধরে কন্ডিশন যাচাই করবে। কি কন্ডিশন? ওই যে আয়ের মান বাড়তে 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 এন পর্যন্ত যাবে। আয়কে বলে দিব মিস্টার আয়, আপনি কিন্তু এন এর উপরে যেতে পারবেন না। তো আয়ের এন এর উপরে যেতে পারবেন না বলতে মানে কি? আমি এখানে কন্ডিশন লিখে দিলাম, আয়কে শর্তযুক্ত করে দিলাম যে মিস্টার আয়, আপনি যতই লাফালাফি করেন আপনি এন এর উপরে যেতে পারবেন না। এই শর্তটা যুক্ত করে দিলাম। এই শর্ত যতক্ষণ সত্য হবে ততক্ষণ কিন্তু ওই যোগের কাজ সম্পন্ন করবে। তবে লাস্টে আমরা আরেকটা অংশ লিখব, সেটা হচ্ছে আয়ের মান বাড়তে থাকবে। কত করে বাড়বে? প্রথমে 1 ছিল, 1-এর সাথে 1 যোগ করে 2, 2-এর সাথে 1 যোগ করে 3, 3-এর সাথে 1 যোগ করে 4, 4-এর সাথে 1 যোগ করে এরকম করতে করতে n-তম সংখ্যা পর্যন্ত যাবে। সেজন্য এখানে লিখে দিব আই সমান i প্লাস 1। আয়ের মান যেহেতু 1 করে বাড়ছে, তাই লিখবো আই সমান i প্লাস 1। অর্থাৎ ফর লুপের 3টা প্রধান অংশ। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট। কাউন্টার আপডেট মানে কি? আয়ের মানটা আপডেট করবে 1 করে বৃদ্ধি করে। আচ্ছা, এটা কিন্তু ফর লুপের গঠন। আরেকটা বিষয় বলে দিই, প্রত্যেকটা শেষে সেমিকোলন হয়েছে, এখানে কিন্তু সেমিকোলন হবে না। আমার কলেজে একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের 1শ শ্রেণীর জিজ্ঞেস করছিল আমাকে, স্যার প্রত্যেকটা শেষে সেমিকোলন হবে? তো তাকে আমি বলেছিলাম হ্যাঁ, সবগুলো ক্ষেত্রে হবে না, কিছু কিছু ক্ষেত্রে হয় না।
তো যখন ফর লুপের ব্যবহার দেখাবো, হোয়াইল লুপের ব্যবহার দেখাবো, তখন কিন্তু সেমিকোলন শেষে হয় না, ইফ, এলস। তো যাই হোক, ওই শিক্ষার্থীরা যদি আজকে সামনে থাকে তাহলে তার জন্য বলছি, ফরের শেষে সেমিকোলন হবে না। আচ্ছা, এরপর আমরা কি করব? যোগফল নির্ণয় করব। এই যে যোগফল কি মনে আছে? সাম সমান সাম প্লাস আই। তোমরা হয়তো দেখবে উপরে এবং শেষে এখানে কার্লি ব্র্যাকেট দিয়েছে, সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু একটা যদি স্টেটমেন্ট হয়, বডির মধ্যে যদি একটা কাজ হয়, তাহলে সেমিকোলন না লিখে, সেকেন্ড ব্র্যাকেট না লিখলেও হবে। সেজন্য এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই কাজটা করবে। কি কাজ করবে? সাম সমান সাম প্লাস আই, মানে যোগফল নির্ণয় করবে কি দিয়ে? এই যোগফল শূন্যর সাথে আই যোগ করবে, যা হবে তার সাথে আবার এই আই যোগ করবে, যা হবে তার সাথে আবার এই আই যোগ করবে, যে বারবার যোগ করছে। সেজন্য সূত্রটি হচ্ছে সাম সমান সাম প্লাস আই। আচ্ছা, এরপরে যখন যোগফল শেষ হয়ে যাবে তখন এই সামের মানটা প্রিন্ট করার জন্য আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব আউটপুট পাওয়ার জন্য। এখানে লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরি করার জন্য। এটা লেখা বাধ্যতামূলক না, তো লেখা ভালো। সামেশন ইজ ইকুয়াল টু, এইখানে তো আমরা আউটপুটটা পেতে চাই, তো যেখানে আউটপুটটা পেতে চাই সামের মান, সেইখানে পূর্ণ সংখ্যায় কিন্তু আউটপুট হবে। আমি যদি পূর্ণ সংখ্যায় ইনপুট নিয়ে কাজ করি, তো যোগ করতে করতে একসময় আউটপুটটা পূর্ণ সংখ্যা হবে। তাই আমরা এখানে পূর্ণ সংখ্যা ডেটা পাওয়ার জন্য আবার পার্সেন্টেজ ডি ব্যবহার করব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। সবার শেষে সাম লিখবো, এই সামের মান এইখান থেকে এখানে আউটপুট আকারে প্রিন্ট করবে, অর্থাৎ এখানে যার নাম লিখবো তার মানটা এখানে প্রিন্ট করবে। এইভাবে আমরা প্রোগ্রাম শেষ করলাম। এবার রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তারপর সবার শেষে এন্ডিং কার্লি ব্র্যাকেট, এই যে এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখন পারবে। আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তো এই সিরিজের আমার কিন্তু অনেক ক্লাস আছে, বিশেষ করে আমার এই চ্যানেলে প্রায় 60টার কাছাকাছি ক্লাস আছে। সেই ক্লাসগুলি কিন্তু সব সি প্রোগ্রামের সিরিজ ক্লাস, সিরিজ ভিডিও। তো মনে হয় 40-এর পর থেকে এই ধরনের অনেকগুলি ক্লাস আছে, পর্ব 40-এর পর থেকে। সেগুলি দেখলে আরও ভালো মতো তোমরা পারবে। তো আজকে এই পর্যন্তই। তো আমি একটা কাজ করব, সেটি হচ্ছে সামনের ক্লাসে কী করবো একটু দেখে যাই। সামনের ক্লাসে দিনাজপুর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।